আঙ্কেরে মুক্তিযুদ্ধের গল্প বলি। আরে এডিটর সাহেব, এই মুক্তিযুদ্ধ না, আমাদের ওই মুক্তিযুদ্ধ যা নিয়ে প্রচুর আবেগে ভাসে আঙ্কেরে বাঙ্গুরা, সেই মুক্তিযুদ্ধ। হ হ হ হ। তো হচ্ছে কি, এই যে মুক্তিযুদ্ধের গপ্প শোনেন না, তার বেশিরভাগই মিশা। এখন অনেকে কইবা পারেন দাদা সবই কি মিশা? না, পুরাটা না। আমাদের ভাগ্য ভালো যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিল পত্র যেটা জিয়াউর রহমানের উদ্যোগে সংকলিত হয়েছিল, সেটা ছাড়া কোথাও আপনি অথেন্টিক দলিল পাবেন না। যদি মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বিশ্বাস করতে হয়, গবেষণা করতে হয়, পড়তে হয়, তাহলে এটা পড়বেন। তা আসেন আজকে 3টা মুক্তিযুদ্ধের ইনকা মিছা নিয়ে আলাপ করি। এই ছবিটা অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই ছবিটা আমরা ছোটবেলায় দেখছি, আপনারা অনেকে দেখছেন, আমার সমবয়সী যারা মুরব্বীরা তো দেখছেনই। 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরতার নিদর্শন হিসেবে আমার মনে আছে ছবিটা ঢাকার বলেই প্রচারিত হয়েছিল। আপনাদের সকলেরই মনে আছে, মুরব্বীরা বলবেন যে ছবিটা কিন্তু ঢাকার ছবি বলে প্রচারিত হয়েছিল, তাই না? দ্বিতীয় রিকশার প্রৌঢ় দাড়িওয়ালা লাশটা একটা অবাঙালির, মানে বিহারি। 1971-এ যে বিহারি গণহত্যা হয়েছে তার কোনো হিসাব নাই কিন্তু, আর সেই ইতিহাস মুছে ফেলা হয়েছে। 2জনকে আইডেন্টিফাই করা যায় নাই, অবাঙালি হওয়ার সম্ভাবনাই বেশি বাকি 2জন। তবে ছবিটা ঢাকার না, যশোরের। ঠিক কত তারিখের সেটা নিশ্চিত না, তবে এর পিছনে এক গল্প আছে। তারিখটা আমরা খুঁজে বের করার, অনুমান করার চেষ্টা করব। কলকাতার ধর্মতলার এক বিবাহিত ভদ্রলোকের কাপড়ের ব্যবসা ছিল। দেশভাগের সময় তিনি এক বাঙালি মুসলমান মহিলার প্রেমে পড়লেন। সবার অলক্ষ্যে তিনি পরিবার ছাইরা যশোরের এক হিন্দু ভদ্রলোকের বসতবাতির সঙ্গে তার কাপড়ের দোকানে বদলা বদলি করে নতুন বউ নিয়ে পূর্ব পাকিস্তানে পাড়ি জমাইলেন। মৃতদেহটা আইডেন্টিফাই করছিলেন ভদ্রলোকের কলকাতার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে, অমৃতবাজার পত্রিকার অফিসে। তখন ওইখানে উপস্থিত ছিলেন চরমপত্র খ্যাত এম.আর. আক্তার মুকুল। তিনি এই ঘটনাটা বর্ণনা করছেন তার লেখা আমি বিজয় দেখেছি বইয়ের 87 থেকে 88 পৃষ্ঠায়। যশোরের সেই গণহত্যা হয়েছিল এপ্রিল মাসে 1971-এ। আর কাউকেই পাকিস্তানি আর্মি মারে নাই, মারছে বাঙালি জাতীয়তাবাদীরা। দেখেন লেখা আছে। ছবিটা প্রকাশিত হয়েছিল এপ্রিল মাসের 2 তারিখ। না না, এটা কোনো পাকিস্তানি পত্রিকায় ছাপা হয় নাই, ছাপা হয়েছে ইন্ডিয়ার টেলিগ্রাফে। আরেকটা নিউজ দেখায়, এটা অস্ট্রেলিয়াতে ছাপা হয়েছিল। সেটা হচ্ছে খুলনায় বিহারি গণহত্যা, 300 থেকে 1000 বিহারিকে মেরে ফেলা হয়েছিল একদিনে। এইবার আসেন আরো 2টা ছবির প্রশ্ন। এটা বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক নান্টুর ছবি। রফিকুল হক নান্টু নিজেই বলছেন যে তিনি 21 দিন মাত্র ট্রেনিং পাইছেন। 3টা কাজ করা: 303 রাইফেল চালানো, বেয়োনেট সার্চ করা, আর গ্রেনেড ছোড়া। তো 303 ট্রেনিং দিয়ে তার হাতে মেশিন গান ধরাই দিছে। হ্যাঁ, আর যে অস্ত্রটা হাতে, যে অস্ত্রটা গেলে AK-47, যেটা ইনকে করে ধরে আছে, সেটাও রফিকুল হক নান্টু জানে না যে ওটা AK-47। আমরা রফিকুল হক নান্টুর নিজের সাক্ষ্য থেকেই দেখি পরে। হ্যাঁ, তো একটা নিউজ ছাপা হয়েছিল বিডি নিউজ 24-এ। তিনি দাবি করছেন যে তিনি ঢাকার একজন গেরিলা যোদ্ধা ছিলেন। এইবার আমার প্রশ্ন, ঢাকার গেরিলা AK-47 ইউজ করতো না। ইনফ্যাক্ট ঢাকার গেরিলাদের যুদ্ধ ছিল সামান্য গ্রেনেড, পিস্তল আর বেয়োনেট। উনি দাবি করছেন যে তিনি 2 নাম্বার সেক্টরে যুদ্ধ করছেন। সেই 2 নাম্বার সেক্টরে ক্র্যাক প্লাটুনের একটা বিখ্যাত অপারেশনের বর্ণনা বলি। হ্যাঁ, ক্র্যাক প্লাটুন কিন্তু 2 নাম্বার সেক্টরের সবচেয়ে বিখ্যাত গেরিলা গ্রুপ। তার একটা বিখ্যাত অপারেশনের বর্ণনা বলতেছে, গেরিলাদের দেওয়া হয়েছিল মাত্র 12টি গাঢ় কালচে বাদামি রঙের পাইনাপেল টাইপ হ্যান্ড গ্রেনেড আর একটা করে বেয়োনেট। 160 রুপি তৎকালীন পাকিস্তানি মুদ্রা। এই নিয়ে সীমান্ত অতিক্রম করে তারা সবাই ঢাকায় পৌঁছান 3রা জুন। রফিকুল হক নান্টু এই ছবি নিয়ে কি বলতেছে দেখেন। বলতেছে, আজিমপুর পিলখানার কাছেই ছিল সহযোদ্ধা লস্করদের বাড়ি। চায়না বিল্ডিং অনেকে চেনেন, চায়না বিল্ডিং আমি গেছি। চায়না বিল্ডিং ছোটবেলায়, আজিমপুরের বিখ্যাত বিল্ডিং। চায়না বিল্ডিং নামে সবাই এক নামে চিনতো। এটা ছিল ঢাকার গেরিলাদের একটা অবজারভেশন পোস্ট। উড়ে বাবা, অবজারভেশন পোস্ট, যেটি দাঁড়িয়ে থেকে ওই যে যুদ্ধের সময় সৈন্যরা যন্ত্র ফিট করে দাঁড়িয়ে থাকে, ছাদে স্ট্যান্ড ফিট করে থাকতো মেশিন গান। আমরা মাঝে মাঝে যেতাম বাড়িতে, একদিন চাইনিজ স্ট্যান্ড গান নিয়ে বাড়ির ছাদে উঠছি। তখনই সহযোদ্ধা ইকবাল আহমেদ সুফি আমার 2টা ছবি তোলে, একটা স্ট্যান্ডে ফিট করা মেশিন গানে পজিশনরত, অন্যটি স্ট্যান্ড গান হাতে দাঁড়ানো। ওই ছবিগুলোর দিকে তাকালেই 71টা মনে পড়ে যায়। তার হাতে যেটা, সেটা তো চাইনিজ স্ট্যান্ড গান না, ওটা AK-47। এটা আর্মি, আমাদের আর্মিতে বলে SMG টাইপ 56। উনি তো অস্ত্রই চেনেন না। উপরের ছবিটা সাবমেশিন গান।
আর আজিমপুর পিলখানার ইপিআর হেডকোয়ার্টারের পাশে বিখ্যাত চায়না বিল্ডিং এর ছাদে মেশিন গান বসায় রাখছিল, অবজারভেশন পোস্ট করে রাখছিল। এটা বিশ্বাস করতে হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ ভাই রে ভাই, আমরা বেকুব, এত বেকুব তো না, তাই না? বুঝেছেন তো ক্যাঙ্কা মুক্তিযুদ্ধ হয়েছে। হ্যাঁ, তার একটা ভিডিও আছে, এটা সাহেব দেখান তো ভিডিওটা, কি ক্যাঙ্কা করে বর্ণনা করিচ্ছে মেশিন গান আর চাইনিজ স্টেন গান আছে। এটা সাহেব দেখানো করছে যে তার সাথে কতজন ছিল, সায়েন্স স্কুল থেকে কতজন মুক্তিযুদ্ধ হয়েছিল, সবার নাকি নাম জানে, আবার নাম কইতে যায় আর কইতে পারে না। সায়েন্স স্কুলের বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে আপনার শেয়ারিংটা কি হতো ওই সময়? আমাদের সায়েন্স স্কুল থেকে আমরা 7জন মুক্তিযোদ্ধা ছিলাম সায়েন্স স্কুল থেকে। হ্যাঁ, নাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, নাম মনে আছে। এর মধ্যে আমি একজন, কর্নেল তৌফিক, আরেকজন বলছে উলফত, তারপরে ক্যাপ্টেন জামান, তারপরে ক্যাপ্টেন বিমানে আছেন, ওনার নাম ক্যাপ্টেন কামাল। এই 5জনের কথা মনে আছে, আর মনে করতেছেন। আবার একজনরে কয় যে সবাই ক্যাপ্টেন, সবাই ক্যাপ্টেন, আবার বিমান বাহিনীরও ক্যাপ্টেন। হ্যাঁ, একজন বিমান বাহিনীতে আছে, সেও ক্যাপ্টেন। বিমান বাহিনীতে ক্যাপ্টেন বলে একটা পদ আছে, ক্যাপ্টেন না, গ্রুপ ক্যাপ্টেন। এটা অনেক সিনিয়র পদ, মানে ওই স্কোয়াড্রন লিডারের উপরে, আর এয়ার কমোডারের মাঝামাঝি যে পদটা, সেটা সম্ভবত গ্রুপ ক্যাপ্টেনের পদ। হ্যাঁ, তো নামও দিতে পারে না। তব শোনেন, তারপরে ক্যাপ্টেন জামান, তারপরে ক্যাপ্টেন বিমানে আছেন, ওনার নাম ক্যাপ্টেন কামাল। এই 5জনের কথা মনে আছে, আর মনে করতেছেন। এবার আসেন 3 নাম্বার প্রমাণ। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছিল কার সাক্ষ্যে জানেন? সিরো বাঙালির। চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা দাবি করেছে, মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার দাবি করলে সিরো বাঙালি হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম 1971 সালে কমান্ডার তো নাই, চট্টগ্রাম শহরেও কোনো অপারেশনে অংশ নেয়। যুদ্ধকালীন চট্টগ্রাম শহরের বিভিন্ন কাহিনী নিয়ে বহু বই রচনা করলেও মুক্তিযোদ্ধারা দাবি করছে চট্টগ্রাম শহরের দায়িত্বপ্রাপ্ত কোন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরো বাঙালি নামের কাউকে চিনতেন না, এমনকি তার নামটাও জানতেন না। সিরো বাঙালির বিরুদ্ধে ভারতে প্রশিক্ষণ নেওয়ার পরেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার অভিযোগ তুলছে তারা। বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন অসংখ্য মিথ্যাচার এবং আষাঢ়ে গল্প সিরো বাঙালি তার বিভিন্ন লেখালেখিতে তুলে ধরছেন, যেখানে শুধুমাত্র নিজের ঢোল নিজে বাজাইছেন। তারা বলছেন যে সমস্ত মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে মারা গেছেন, তাদের সঙ্গে ছিলেন এমন দাবি করে সিরো বাঙালি গল্প বানায় বানায় বলে। চিন্তা করেন, এই লোক সাক্ষ্য দিচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে, এবং সেই সাক্ষ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে। এই সিরো বাঙালি ট্রাইব্যুনালে কি সাক্ষী দিচ্ছে দেখেন কি বলছে। সে একজনের কাছ থেকে শুনছে বিভূতিভূষণ সে নাকি ভয় পেয়ে গাছে উঠে গেছিল, সে নাকি গাছ থেকে দেখছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী উর্দুতে ওই নতুন চন্দ্রকে খুন করার জন্য পাকিস্তানি আর্মিদের বলতেছে। শোনেন কি বলছে। চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকার বিভূতিভূষণ এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্যে জানান সিরাজুল ইসলাম, যিনি সিরো বাঙালি নামে পরিচিত। বিভূতিভূষণ মুক্তিযোদ্ধা সিরো বাঙালিকে বলে গেছেন রাউজানের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের তার সঙ্গী পাকিস্তানি সেনাদের গুলি চালাতে প্ররোচিত করেছিলেন উর্দু ভাষায়। মানে সিরো বাঙালি নিজেও শোনে নাই, তার একজন বলে গেছে, আর তার উপরে ভিত্তি কইরা একজনরে ফাঁসি দিয়ে দিছে হাসিনার আদালত। এই লোকটারে তো আর ফিরে পাওয়া যাবে না, যাবে? সবচেয়ে যন্ত্রণার কথা কি জানেন? আমাদের প্রজন্ম এই ভুলের মধ্যে মানুষ হয়েছে। আমরা এই গাল গল্পকে সত্য বলে জানে আসছি। সালাউদ্দিন কাদের চৌধুরীকে এখন কে ফেরায় দেবে? সিরো বাঙালি তুই মরিস না, তোরে আমরা কাঠ গড়ায় তুলবো, সেদিন আর বেশি দূরে না। আর কিছু পারি না পারি মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে তোরে শাস্তি দিয়া জাতির পাপ স্খলন করা হবে। আর যে বিচারক রায় দিছে তার পাছার চামড়া তুলে নেবে জনতা। রেডি থাকিস। আমি বিচারক গুলোর নাম খুঁজে পেলাম না এখন, এত তাড়াতাড়ি ভিডিওটা তাড়াতাড়ি করতে হইলো। কিন্তু দেখেন কিভাবে, কি অন্যায় ভাবে, কি অবিচার করা হয়েছে কিছু মানুষের উপরে।